জানাবো কেন রাগ করছে আমার সাথে এত শ্রদ্ধা সম্মান নিয়ে কথা বলতো কেমন লাগে বলো, না তো আমি এখনই আসতাম। ঠিক আছে। এখন আসলে আমার আর রোজা থাকবে না। জানাবো কেন রাগ করছে আমার সাথে এত শ্রদ্ধা সম্মান নিয়ে কথা বলতো কেমন লাগে বলো, না তো আমি এখনই আসতাম। আমার জাস্ট বুকটা ভেঙে গেছে। এইভাবে মানুষ বিজয় উদযাপন করে। আসল নাম মোহাম্মদ নজরুল ইসলাম, যাকে আপনারা চেনেন আসিফ নজরুল নামে। মন্ত্রণালয় বলছে অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে। ওখানে বলা হয়েছে বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে অনেক ভিনদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। বিজ্ঞপ্তিতে যে সকল বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছেন তাদের অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্র সহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। দুটো ব্যাপার, শুধু অবৈধভাবে থাকা না, অবৈধভাবে কাজে নিযুক্ত থাকা, দুটোই এখানে ইন্ডিকেট করা হয়েছে। আমরা ঐতিহাসিক অভ্যুত্থান বা ঐতিহাসিকভাবে আওয়ামী লীগ সরকারের পতনে সবগুলা যারা আওয়ামী বিরোধী শক্তি ছিল তারা একত্রিত একটা টিম ছিল। তো সেই টিমের প্রথম টার্গেট ছিল শেখ হাসিনার পতন। তারা এটাতে সফল হয়েছে। এখন আসলে এই টিমগুলোর টার্গেট কি? রাষ্ট্র ক্ষমতা। তো যখন রাষ্ট্র ক্ষমতার ইস্যুটা আসে, ক্ষমতার ইস্যু আসে, 10 জন মিললে আমরা একজনকে সরাইলাম। এবার এই 10 জনই যখন ক্ষমতার দিকে আমাদের চোখ থাকবে, তখন তো 10 জন আর ক্ষমতায় যাবে না, একজন যাবে। তখন কি হবে? নিজেদের মধ্যে বিভেদ, কাটাকাটি, মারামারি। ছাত্রলীগকে আপনার এখন যতটা সহজ ভাষায় বৈষম্য বিরোধীরা কথা বলতে পারছে, ছাত্রদল নিয়ে এই ধরনের কথা বলতে পারবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর। একটু পর আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন আছেন প্লিজ দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো জানাবো কেন রাগ করছে আমার সাথে এত শ্রদ্ধা সম্মান নিয়ে কথা বলতো কেমন লাগে বলো, না তো আমি এখনই আসতাম। ঠিক আছে। এখন আসলে আমার আর রোজা থাকবে না। জানাবো কেন রাগ করছে আমার সাথে এত শ্রদ্ধা সম্মান নিয়ে কথা বলতো কেমন লাগে বলো, না তো আমি এখনই আসতাম। আমার জাস্ট বুকটা ভেঙে গেছে। এইভাবে মানুষ বিজয় উদযাপন করে। আসল নাম মোহাম্মদ নজরুল ইসলাম, যাকে আপনারা চেনেন আসিফ নজরুল নামে। মোহাম্মদ নজরুল ইসলাম নাম পাল্টে যেভাবে আসিফ নজরুল হয়েছেন, ঠিক একইভাবে খোলস পাল্টে এক এক সময় এক এক পাত্রে হাজির হয়েছেন। পাত্র আলাদা হলেও পাত্রী হিসেবে আসিফ নজরুল সবখানে ফিট। কতটা ফিট সেটা জানতে আজকের পুরো অনুসন্ধান। আসিফ নজরুল স্যার, তুমি আসলে কার? কথায় আছে প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক। আসিফ নজরুল স্যারকে নিয়ে আজকের অনুসন্ধানটাও প্রয়োজনের প্রেক্ষিতেই করতে হয়েছে। অনেক জরুরি ইস্যুর মাঝেও আসিফ নজরুল স্যারের ইস্যুটাকে প্রাধান্য দিতে হয়েছে, কারণ তার হাতে আমাদের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব দিয়েছি আমরা। ইতিহাস গড়ার পথে যাত্রা করা ট্রেনের চালক যদি ভুল পথে যাত্রা করে, তাহলে এই জাতি আর কখনোই গন্তব্যে পৌঁছতে পারবে না। আসিফ নজরুল ওরফে নজরুল ইসলামকে সামনে রেখে সুখের স্বপ্ন নিয়ে 18 কোটি যাত্রী যে ট্রেনে চেপে বসেছে, সেই ট্রেন ভবিষ্যতে কোন দিকে যাবে সেটা অনুমান করতে চালকের অতীত সম্পর্কে একটু জেনে আসা বাঞ্ছনীয়। আসিফ নজরুলের অতীত কেমন সেটা জানার আগে ভারতীয় গোয়েন্দা সংস্থা বাংলাদেশে কিভাবে তাদের অপতৎপরতা চালায় সেটা একটু বুঝে আসতে হবে। বাংলাদেশের রয়ের প্ল্যান অনুযায়ী মোট 3টি লেয়ার কাজ করে। প্ল্যান এ সরাসরি ভারতের পক্ষে ঘোষণা দিয়ে কাজ করা, যেটা গেল 15 বছর আওয়ামী লীগ এবং হিন্দুরা করেছেন। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে বড় বড় পদ পদবি নিয়ে এরা সরাসরি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছে বাংলাদেশে। এমনকি শেখ হাসিনা নিজে ঘোষণা দিয়ে ভারতের পক্ষে কাজ করার কথা স্বীকার করেছেন। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। দ্বিতীয় লেয়ারে থাকা রয়ের সদস্যরা কাজ করে গোপনে। তারা সরাসরি ভারতের পক্ষে কথা না বললেও ভারতীয় দূতাবাসের সাথে তাদের সার্বক্ষণিক যোগাযোগ রেখে ভারতের প্রয়োজনে সবকিছু করে থাকে।
তৃতীয় লেয়ারে থাকা রয়ের সদস্যরা সবচেয়ে ভয়ঙ্কর। এদেরকে সাধারণ দৃষ্টিতে দেখে মনে হবে প্রচন্ড ভারত বিরোধী, কিন্তু গোয়েন্দাদের প্রথম দুটি লেয়ার যখন অকৃতকার্য হয় তখন সবশেষ লেয়ারটি কৌশলে দাঁড়িয়ে যায়। আর এই লেয়ারে যারা থাকে তাদের পরিচয় যখন প্রকাশ পায় তখন আসলে কিছুই করার থাকে না, যে কারণে এদের ব্যাপারে অতি সাবধানী হওয়া অত্যন্ত জরুরি। এই শ্রেণীর ভারতীয় এজেন্টদেরকে সবচেয়ে বেশি কৌশলী হতে হয়, কারণ তাদেরকে ডুয়েল রোল প্লে করে দুই পক্ষকেই খুশি রাখতে হয়। এই ধরনের গোয়েন্দা এজেন্ট নির্বাচনে ভারতীয় গোয়েন্দাদের কিছু সুনির্দিষ্ট চাহিদা থাকে। এসব ক্ষেত্রে যারা অমি চেতনাধারী, দুশ্চরিত্র, ইসলাম বিদ্বেষী এমন ধরনের সব ব্যক্তিদেরকে বাছাই করা হয়। অন্তরে আওয়ামী চেতনা লালন করলেও প্রকাশ্যে তাদেরকে বিপরীত রূপে আত্মপ্রকাশ করানো হয়। এ ধরনের এজেন্ট তৈরিতে 1 যুগ 2 যুগ আবার কখনো তারও বেশি সময় লেগে যায়, যাতে তাদের পেছনের ইতিহাস মানুষ ভুলে যায়। দেখতে কিছুটা নিষ্পাপ, শ্রুতিমধুর, বাকপটু গোছের এসব এজেন্টদেরকে দিয়ে কখনো কখনো সাধারণ ভারত বিরোধীদের চাইতেও কঠোর ভাষায় ভারতকে আক্রমণ করানো হয়, যা দেখে মনে হবে এরা প্রচন্ড ভারত বিরোধী। আর এভাবেই তাদেরকে ভারত বিরোধী শিবিরে ধীরে ধীরে জনপ্রিয় করে তোলা হয়। এবং অত্যন্ত যৌক্তিক কারণে আজকে ভারতের বিরুদ্ধে আমাদের স্বাধীনতার ডাক দিতে হবে, ভারতের বিরুদ্ধে আমাদের সার্বভৌমত্বের ডাক দিতে হবে। আসিফ নজরুল ভারতের সেই দীর্ঘমেয়াদী প্ল্যান সি এর অংশ কিনা সেটা বুঝতে আমাদেরকে আরো 32 বছর পেছন থেকে শুরু করতে হবে। 19 জানুয়ারি 1992, 1975-এর 15 আগস্ট থেকে 1981 সাল পর্যন্ত 6 বছর ভারতীয় মগজ ধোলাইয়ের পর দেশে ফেরেন শেখ হাসিনা। শেখ হাসিনা দেশে ফেরার 15 দিনের মাথায় জিয়াউর রহমানকে হত্যা করে ভারত। জিয়াউর রহমান যেভাবে আন্তর্জাতিক মহলের কাছে জনপ্রিয় হয়ে উঠছিলেন তাতে ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়, যে কারণেই তাকে হত্যা করে এরশাদকে ক্ষমতায় বসানো হয়। এদিকে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে প্রস্তুতির কাজও চলতে থাকে। 1990 সালে এরশাদের পতনের পর ভারতের ইচ্ছে ছিল শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানানোর, কিন্তু 1991 সালে নির্বাচনে সবাইকে অবাক করে দিয়ে বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেন। 1991 সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবার বছর না ঘুরতেই শুরু হয় ভারতের প্রথম চক্রান্ত। 1992 সালের শুরুতেই শুরু হয় দেশকে বিভাজনের মুখে ঠেলে দেওয়ার প্রথম ভারতীয় অভিযান। ভারতীয় চর জাহানারা ইমামকে সামনে রেখে প্রতিষ্ঠা করা হয় 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি এঘাদানিক। শুরু হয় বিভাজনের রাজনীতি। শেখ মুজিবের সময়ে কথিত যুদ্ধাপরাধের মীমাংসিত একটি বিষয়কে সামনে এনে পুরো জাতিকে স্বাধীনতার পক্ষ আর বিপক্ষের 2 ভাগে ভাগ করে দেওয়া হয়। সার্বভৌম রাষ্ট্রের সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তৈরি করা হয় কথিত গণ আদালত, এবং সেই আদালতে বিচারিক কার্যক্রম পরিচালনা করা হয় রাষ্ট্রের বিচার ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার অপরাধে খালেদা জিয়া সরকার জাহানারা ইমাম সহ 24 জনের বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহ মামলা করেন। নিশ্চয়ই ভাবছেন অনুসন্ধানের কোথা থেকে কোথায় যাচ্ছি। আসলে এত কিছু বলার কারণ, যাকে নিয়ে অনুসন্ধানের শুরু করেছে সেই আসিফ নজরুলের আসল পরিচয় খুঁজে বের করতেই এত কিছু বলা হচ্ছে। 1992 সালে খালেদা জিয়ার সরকার প্রথম ভারতের যে ষড়যন্ত্র রুখে দিয়েছিলেন, সেই ষড়যন্ত্রের উদ্যোক্তাদের মধ্যে অন্যতম ছিলেন জাহানারা ইমাম, শাহরিয়ার কবির, মুনতাসির মামুন এবং ভারতীয় গুপ্তচর আসিফ নজরুল। জাহানারা ইমামকে প্রধান আসামি করে খালেদা জিয়ার সরকার যে রাষ্ট্রদ্রোহ মামলাটি করেছিল, সেই মামলার অন্যতম একজন আসামি ছিলেন আমাদের আজকের আসিফ নজরুল ওরফে মোহাম্মদ নজরুল ইসলাম। যে আসিফ নজরুল এখন নাম করা কলাম লেখক, তাকে নিয়োগ করা হলো। আপনারা জেনে খুশি হবেন আসিফ নজরুলের আদর্শিক গুরুর নাম জনাব শাহরিয়ার কবির। শাহরিয়ার কবির যখন সাপ্তাহিক বিচিত্রার সম্পাদক, আসিফ নজরুল ছিলেন তার প্রধান সেনাপতি। ভারতের এজেন্ডা বাস্তবায়নে ভারতের প্রধান সেনাপতির ভূমিকায় ছিলেন শাহরিয়ার কবির। শাহরিয়ার আসিফদের যৌথ প্রযোজনায় ভারতীয় মিশন বাস্তবায়নের কাজ যখন তুঙ্গে, তখন ভারতীয় ষড়যন্ত্রের 20 দাঁত ভেঙে দিতে উল্কার মতো ছুটে আসে এক উজ্জ্বল নক্ষত্র। আমরা ভারতকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ, এই পৃথিবীতে বাংলাদেশের সবচাইতে বড় দুশ্মন ভারত। সবচাইতে বড় দুশ্মন কে? হ্যামিলিয়নের বাঁশিওয়ালার মতো মাওলানা দেলোয়ার হোসেন সাইদি যখন অ আ ক খ করে সারা দেশের মানুষকে ভারতীয় ষড়যন্ত্রের ব্যাপারে ঐক্যবদ্ধ করছিলেন, তখনই পদে আগুন জ্বলে যায় আসিফ নজরুল আর তার আধ্যাত্মিক গুরু শাহরিয়ার কবিরের। আমি আল্লাহর নামে কসম করে বলছি, আল্লাহ তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সনের এক ফোঁটা পানি বা কাদা আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। ভারতের
এর বিরুদ্ধে গর্জে ওঠা সাইদি 80-র দশক থেকে এদেশের মানুষকে ভারতীয় ষড়যন্ত্রের বিষয়ে সচেতন করতে থাকেন। গল্প কেচ্ছা কাহিনীর পরিবর্তে কোরআনে বিদ্যমান রাজনৈতিক এবং অর্থনৈতিক তফসিরের মধ্য দিয়ে নতুন ধারার কোরআনের মাহফিলের যাত্রা শুরু করেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। দলমত নির্বিশেষে সকলের কাছে সাইদি যখন সমানভাবে সমাদৃত হয়ে উঠতে থাকেন, তখন 1989 সালে আসিফ নজরুল প্রথম ব্যক্তি যিনি তার পত্রিকার পৃষ্ঠা জুড়ে এক মিথ্যা সংবাদ ছাপান, যার শিরোনাম দেয়া হয় সাইদি সমাচার এক ধর্ম ব্যবসায়ীর উত্থান। বিশাল সেই সংবাদের কয়েকটি লাইন পড়লে আসিফ নজরুল কত বড় মাপের একজন মিথ্যুক, প্রতারক এবং হলুদ সাংবাদিক ছিলেন সেটার কিঞ্চিত প্রমাণ পেয়ে যাবেন। লেখার শুরুতেই সাংবাদিক আসিফ নজরুল লেখেন, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি বিরোধী সাম্প্রতিক গণবিক্ষোভের মধ্য দিয়ে দেশে মওদুদিবাদ এবং ধর্ম ব্যবসার রাজনীতির অগ্রহণযোগ্যতা আবারও প্রমাণিত হয়েছে। সিলেট, ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে জামাতের মঞ্চনায়ক সাইদির বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে জনমত গড়ে উঠেছে। পিরোজপুরের এই মাওলানার জীবনে বিতর্কের সূচনা আগে থেকেই। শর্ষিনা মাদ্রাসায় 5ম ক্লাসের ছাত্র থাকাকালীন অবস্থায় জামাত রাজনীতি সংশ্লিষ্ট থাকার সন্দেহে তাকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়। তারপর তিনি লেখেন, শর্ষিনা মাদ্রাসার পর তিনি খুলনা আলিয়া মাদ্রাসায় ভর্তি হন। সে মাদ্রাসা থেকে তিনি কামেল পাশ আদৌ করেছেন কিনা এ নিয়ে দেশের আলেম সমাজের প্রচুর সন্দেহ রয়েছে। দেশের শতাধিক আলেম এ বিষয়ে সত্যতা প্রমাণের জন্য সাইদির প্রতি একাধিকবার চ্যালেঞ্জ ছুড়ে দিলেও দেলোয়ার হোসেন সাইদি নাকি কখনোই সেই চ্যালেঞ্জ গ্রহণ করেননি। সাইদির ইসলাম শিক্ষার পরিপূর্ণতা নিয়ে প্রশ্ন থাকলেও তার কণ্ঠ চটলতা এবং শ্রোতা আকর্ষণ ক্ষমতা বরাবরই দ্বিধাহীনভাবে স্বীকৃত। বিভিন্ন টকশোতে ব্যক্তিগত আক্রমণ করার বিরুদ্ধে সবক দেয়া আসিফ নজরুল তার সেই লেখায় দেলোয়ার হোসেন সাইদিকে চরমভাবে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছিলেন। তিনি লিখেছেন, বিভিন্ন সূত্রের দেয়া তথ্য অনুযায়ী স্বাধীনতা যুদ্ধের আগেই কণ্ঠ সম্পদকে অবলম্বন করে সাইদি পিরোজপুরের গড়ের হাটে সুর করে আতর তসবিহ ধর্মীয় পুস্তক বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। এরপর গুরুত্বপূর্ণ দুটি লাইন আছে, সেই লাইনগুলো আপনাদেরকে জানানোর আগে আসিফ নজরুল দেলোয়ার হোসেন সাইদিকে নিয়ে সম্প্রতি একটি বক্তব্য দিয়েছেন, সেটা দেখে আসা যাক। একমাত্র দেলোয়ার হোসেন সাইদি ছাড়া আমার জানা মতে আর কি বাকি সবারই আপনার যতটুকু আমি পড়াশোনা করেছি ইনভলভমেন্ট ছিল। হঠাৎ করে দেলোয়ার হোসেন সাইদিকে নির্দোষ দাবি করা আসিফ নজরুল 1986 সালে কি বলেছিল সেটা তার সেই লেখাতেই রয়েছে। আসিফ নজরুল প্রথম ব্যক্তি যিনি দেলোয়ার হোসেন সাইদিকে যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত করেছিলেন। তিনি লিখেছেন, সাইদি স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় লিপ্ত ছিলেন। তিনি ধর্মের দোহাই দিয়ে গনিমতের মাল হিসাবে গড়েরহাট বন্দরের হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর লুট করেছেন এবং মদন নামে একজন হিন্দু ব্যবসায়ীর দোকান ঘর ভেঙে দিয়ে নিজের বাড়িতে নিয়ে গেছেন বলেও দাবি করেছেন আসিফ নজরুল। মুক্তিযুদ্ধের পর সাইদি দীর্ঘ সময় পালিয়ে থাকেন এবং 10 বছর পর নাকি নিজ গ্রামে আসেন। পুরো লেখার শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই সাইদি সম্পর্কে যা কিছু বলা হয়েছে সব ডাহা মিথ্যা। আর এই হচ্ছে আসিফ নজরুলের সাংবাদিকতার নমুনা। আসিফ নজরুল নিজের খোলস পাল্টানোর সময় মাঝে একবার এই লেখার ব্যাখ্যা দিয়েছিলেন, যেখানে তিনি বলেছিলেন শাহরিয়ার কবিরের দ্বারা প্রভাবিত হয়ে নাকি তিনি সাইদি সম্পর্কে এসব লিখেছিলেন। কিন্তু এটা শুধু একটা চুরি কিংবা ছিনতাইয়ের ঘটনা নয়। এই লেখার মাধ্যমে দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ উঠতে শুরু করে এবং তারই ফলশ্রুতিতে আওয়ামী লীগ সরকার দেলোয়ার হোসেন সাইদিকে আটক করে এবং দীর্ঘ 1 যুগ জেলখানায় বন্দী থাকার পর শাহাদাত বরণ করেন দেশবরেণ্য এই আলেম। আসিফ নজরুলের এক লেখায় একজন নিষ্পাপ মানুষের জীবন কেড়ে নিয়েছে। অতএব দেলোয়ার হোসেন সাইদির হত্যাকাণ্ডের জন্য আসিফ নজরুল প্রত্যক্ষভাবে দায়ী। আসিফ নজরুল যে আগাগোড়া একজন চেতনাধারী লোক সেটা গণজাগরণ মঞ্চের সময়ও প্রমাণিত হয়েছে। আসিফ নজরুলের নাকের ডগায় গণজাগরণ মঞ্চের নামে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে গণধর্ষণ করা হলেও আসিফ নজরুল গণজাগরণ মঞ্চের ব্যাপারে একদম টু শব্দ পর্যন্ত করেননি। বস্তুত শাহবাগের গণজাগরণ মঞ্চ সেই আসিফ নজরুলদেরই ঘাতক দালাল নির্মূল কমিটির ফসল। আসিফ নজরুলের কাঁধে দেয়া ভারতীয় ষড়যন্ত্রের প্রথম অ্যাসাইনমেন্ট শেষ হয়েছে। আসিফ নজরুল নিজেকে পাল্টে এখন ভারত বিরোধী আর আওয়ামী বিরোধী প্রমাণের চেষ্টা করে যাচ্ছেন। মাঝে হজ করে এসেছেন, রোজাও রাখেন, রোজার মাঝে পরকিয়া করতে গিয়ে কাপড়ও নষ্ট করেন। এখন তুমি বাসায় একা একা বসে আছো, তো যত্ন নিচ্ছে? স্বপ্ন কিছু না, আমি শুয়ে ঘুরাচ্ছি, শুয়ে আছে, চলে আসলে দেখে যাওয়াকে।
হ্যাঁ আমি তো দেখে জ্বর। আমিও তো চাই, জ্বর আক্রান্ত অবস্থায় পড়ে আছো এখন। আমি আসলে ইয়েতে তো আর কেউ থাকে না কেন তোমার পাশে এখন? অসুস্থ ছিল আমাকে, আসতে চাই। পুরাতন স্বপ্ন দেখতেছিলাম। জান আমার উপর কেন রাগ করছে? আমার সাথে এত শ্রদ্ধা সম্মান নিয়ে কথা বলতো, কেমন লাগে বলো? না তো আমি এখনই আসতাম। চলে আসো, এখন তো আসবে না এখন। তোমার গাড়ি নাই? না তাহলে একটু আসো না, চলে আসবে না, তখন বাসায় একটু ঝামেলা লাগছে আসতে। আচ্ছা ঠিক আছে। এখন আসলে আমার রোজা থাকবে না। আরেকজনের বউয়ের জ্বরে সেবার হাত বাড়িয়ে দেওয়া সমাজসেবক আসিফ নজরুল যে এখনো ভারতীয় জ্বর, চলুন তার আরো প্রমাণ দেখা যাক। রমনা বটমূল সারা দেশে সিরিজ বোমা হামলা, নারায়ণগঞ্জ গ্রেনেড হামলা থেকে শুরু করে বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থার যে কটি বড় চক্রান্ত হয়েছে তার মধ্যে একটি 21শে আগস্ট গ্রেনেড হামলা। কতটা সূক্ষ্মভাবে 21শে আগস্টের ঘটনা ঘটিয়েছে তা নিয়ে আমাদের একটি অনুসন্ধান চলছে, যা কিছুদিনের মধ্যেই প্রকাশ করা হবে। সম্প্রতি 21শে আগস্টের মামলা থেকে তারেক রহমান সহ বিএনপির সব আসামিদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার মানে বিএনপি এই ঘটনার সাথে জড়িত নয়। অথচ এই আসিফ নজরুলের স্বভাব সুলভ জোরালো ভঙ্গিতে বলেছিলেন 21শে আগস্ট গ্রেনেড হামলার জন্য দায়ী বিএনপি এবং ওই ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্যও নাকি বিএনপি চেষ্টা করেছিল। বিএনপি কি এই হত্যার ঘটনা 21শে আগস্ট আক্রমণের ঘটনা ধামাচাপা দিতে চেয়েছে? অবশ্যই চেয়েছে। তারা জঘন্য রকম ভাবে ধামাচাপা দিতে চেয়েছে, হাস্যকর ভাবে ধামাচাপা দিতে চেয়েছে। এখন প্রশ্ন হলো আসিফ নজরুলের বক্তব্য কোনটা সঠিক? বিএনপি দোষী নাকি বিএনপি নির্দোষ? যদি এখন বিএনপির চাপে তারেক রহমানকে অব্যাহতি দিয়ে থাকে তাহলে তার পদত্যাগ করা উচিত। আর যদি আগের বক্তব্য মিথ্যা হয় তাহলে সেই মিথ্যা তিনি কার পরামর্শে বলেছিলেন সেই জবাব জনগণের সামনে দিতে হবে। আসলে আসিফ নজরুল আগে যা বলেছিলেন সেটাই তার আসল চরিত্র। এখন তিনি যা করছেন সেটা তার অভিনয়। উপরে উপরে নিজেকে আওয়ামী এবং ভারত বিরোধী প্রমাণের জন্য রক্ত গরম করার কথা বললেও আসিফ নজরুল আসলে একজন ভারতীয় জ্বর, এবং তিনি যা কিছু করেন সবকিছু ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক, ডেইলি স্টার এবং প্রথম আলোর অফিস থেকেই করানো হয়। অনেকেরই মনে হতে পারে আসিফ নজরুল আগে খারাপ থাকলেও এখন ভালো হয়ে গিয়েছেন, কিন্তু চলুন দেখা যাক আসিফ নজরুল আসলেই ভালো হয়েছেন কিনা। আমার জাস্ট বুকটা ভেঙে গেছে। এইভাবে মানুষ বিজয় উদযাপন করে? আপনার পলিটিক্যাল অপোনেন্টের উপর আপনার রাগ থাকতে পারে, আপনার পুলিশের উপর রাগ থাকতে পারে, এই জন্য এইভাবে নির্বিচার হামলা করা হবে। 5 তারিখ বিজয়ের পর আসিফ নজরুলের প্রথম ভিডিও বার্তা ছিল আওয়ামী লীগের প্রতি সমবেদনা জানিয়ে। আওয়ামী লীগকে বাঁচাতে তার কাকুতি দেখে মনে হয়েছে নিজ দলের নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়িয়েছেন আসিফ নজরুল। অথচ তার কয়েক ঘন্টা আগেও প্রায় 2000 মানুষকে নির্মমভাবে হত্যা করেছে এই আওয়ামী লীগেরই সন্ত্রাসীরা। একটা ঘটনা যেন আর না ঘটে। আমার প্রতি যদি আপনাদের বিন্দুমাত্র ভালোবাসা থাকে, যাদের ভালোবাসা থাকে তারা এই কাজ করবেন না। আসিফ নজরুল সেই উপদেষ্টা যার কার্যালয় থেকে শেখ মুজিবের ছবি নামাতে সবচেয়ে বেশি সময় লেগেছে। আসিফ নজরুলের বাসায় প্রায় 2 মাস পালিয়েছিলেন সামন্তলাল সেন, যিনি জ্বালাও পোড়াও নাটকের মূল হোতা। আসিফ নজরুল তার চাচা শ্বশুর জাফর ইকবালকে আটক না করে দেশ থেকে পালিয়ে যেতে সুযোগ করে দিয়েছেন। অথচ 5 তারিখের 1 সপ্তাহ আগে যিনি আন্দোলনকারী ছাত্রদেরকে পাকিস্তানি রাজাকার বলে সরকারকে ছাত্র হত্যায় উস্কে দিয়েছিলেন। আসিফ নজরুল খুনের মামলার আসামি আনোয়ার হোসেন মঞ্জুকে পুলিশ আটক করার 1 ঘন্টার মাথায় ছেড়ে দিতে বাধ্য করেছিলেন। এই ঘটনায় আসিফ নজরুল তার এক সাংবাদিক বন্ধুর মাধ্যমে 5 কোটি টাকা নগদ ঘুষ নিয়েছিলেন। ঘটনাটি তদন্ত করলে বেরিয়ে আসবে আসিফ নজরুলের তদবিরে আনোয়ার হোসেন মঞ্জু ছাড়া পেয়েছিলেন কিনা। অথচ মঞ্জুর ইত্তেফাক পত্রিকা গেল 15 বছর হাসিনার দালালি করেছে এবং আন্দোলনের সরাসরি ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল ইত্তেফাক পত্রিকা। আসিফ নজরুল সেই উপদেষ্টা যার ইশারায় সাবের হোসেন চৌধুরী সহ একের পর এক আওয়ামী লীগের হত্যা মামলার আসামিরা জামিনে ছাড়া পাচ্ছেন। সূত্র জানিয়েছে প্রতিটি জামিনে আসিফ নজরুল মোটা অঙ্কের টাকা নিচ্ছেন। সব শেষ, ঝিনাইদহের বিচারক জামিন দিতে না চাইলে তাকে ছুটিতে পাঠানোর ভয় দেখিয়ে ঝিনাইদহের আওয়ামী লীগের সাবেক এমপিকে জামিন দিতে বাধ্য করেন আসিফ নজরুল। ঝিনাইদহে নাশকতা ও হত্যা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক 2 সংসদ সদস্যকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে আদালত। আসিফ নজরুলের চাপে বিভিন্ন থানায় মামলা নিতে গড়িমসি করছে পুলিশ। কারণ আসিফ নজরুল গণহারে আসামিদের বিরুদ্ধে মামলা না দেওয়ার জন্য আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছিলেন। তার দাবি শত শত মানুষের বিরুদ্ধে মামলা দেয়া যাবে না। অথচ আন্দোলনের সময় আওয়ামী লীগের হাজার হাজার সন্ত্রাসীরা ছাত্র হত্যায় অংশ নিয়েছিল। অথচ আসিফ নজরুল গণহারে মামলার বিপক্ষে। ঢালাও মামলার একটা খুব মারাত্মক একটা প্রকোপ দেশে দেখা দিয়েছে। এটা আমাদেরকে অত্যন্ত বিব্রত করে। এরই মধ্যে যেসব হত্যা মামলা হয়েছে তার অধিকাংশ আসামিকে ধরার কোনো তৎপরতা নেই।
প্রায় সবখানে আওয়ামী লীগের লোকজন যেভাবে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে তাতে মনে হচ্ছে এ যেন দেখার কেউ নেই। 15ই আগস্ট জাতীয় দিবস বাতিল করা হয়েছিল, সেই রায় স্থগিত করা হয়েছে আসিফ নজরুলের নির্দেশে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো যে ছাত্রদের প্রতিনিধি হিসেবে আসিফ নজরুল উপদেষ্টার পদ বাগিয়ে নিয়েছেন, সেই ছাত্রদের কতজন জুলাই হত্যাকাণ্ডে নিহত হয়েছিলেন তাদের সংখ্যাও এখন পর্যন্ত সঠিকভাবে গণনা করা হয়নি। যারা আহত হয়েছিল তাদেরও খোঁজ নিচ্ছে না সরকার। উন্নত চিকিৎসার অভাবে আহত অনেকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, অথচ আগস্টেই বলা হয়েছিল তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। বাস্তবে এখন পর্যন্ত একজনকেও বিদেশে পাঠানো হয়নি উন্নত চিকিৎসার জন্য। আমার এই শরীরে আমি কি করতে পারবো? তার হাত নাই, সেই শরীরে কি করতে পারবো? পা নাই, তার শেখ এখানে দেখেন চোখে অনেক গুলি আছে। আমার এলাকাতে আমার ছোট ভাই আমার একসাথে আন্দোলন করছে, আর মাথার ভিতরে এখনো 2টা গুলি আছে। ইস্তেহার না, ও কি করবে? আমাদের পুনর্বাসনের একটা ব্যবস্থা করা উচিত। সরকার কি করতেছে? টাকা তো কি করতেছে ওগুলা? আমরা কি উন্নয়নের, আমরা কি দেশ সংস্কারের অংশ না? এদেরকে এইভাবে অমূল্য, এদেরকে টিস্যু হিসেবে এখন ফেলে দেওয়া হয়েছে। টিস্যু, এরা এখন টিস্যু। আমিও আন্দোলনে ছিলাম, হয়তো আল্লাহ আমার শরীর সুস্থ রাখছে, আমি আল্লাহর কাছে লাখো শুকরিয়া করি। কেন লাখো শুকরিয়া করি জানেন? কারণ কি আমি যদি গুলি খেতাম, আমি যদি আহত হইতাম, কেউ দেখতে আসতো না আমাকে, কেউ দেখতে আসতো না আমাকে। আজকে এদের প্রত্যেককে আজকে এখানে দাঁড়ায় তাদেরকে আন্দোলন করতে হচ্ছে। কেন? তারা আন্দোলন কেন করবে? বিডিআর হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটনে একটি কমিশন গঠন করার কথা থাকলেও সেটা এখনো পর্যন্ত করা হচ্ছে না। জানা যায় আসিফ নজরুলের প্রভাবে আটকে আছে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিটি গঠন। আমি মেজর মোহাম্মদ জাহিদি আহসান হাবিব, রিটায়ার্ড, বিডিআর হত্যাকাণ্ডের একজন প্রত্যক্ষদর্শী। বহুদিন আগে থেকে শুনে আসছি বিডিআর হত্যাকাণ্ডের পুনর্বিচার শুরু হবে, কিন্তু আজ পর্যন্ত কোনো অগ্রগতি দেখতে পাইনি। এই পিলখানা হত্যাকাণ্ড, যে পিলখানা হত্যাকাণ্ডের সাথে সরাসরি আওয়ামী সরকার বা ভারতীয়রা জড়িত ছিল, সেই পিলখানা হত্যাকাণ্ডের বিচারে কোনো অগ্রগতি এখনো নাই। গত 4 মাস 4টি ডেট পড়ার পরেও তারা মুক্তি পায় নাই। কোর্ট বিভিন্ন অজুহাতে জামিন শুনানি দীর্ঘায়িত করছেন। এদিকে পিলখানা হত্যাকাণ্ডে বলির পাঠা বিডিআর জওয়ানদের মামলায় 5 তারিখের পর 3টি জামিন শুনানি হয়েছে। প্রথমটিতে আসিফ নজরুল পিপি নিয়োগ দেওয়ার সময় পায়নি, দ্বিতীয় শুনানির একদিন আগে পিপি নিয়োগ দেওয়া হলেও পিপি নাকি মামলার নথি দেখার সময় পাননি, আর তৃতীয় শুনানিতে নথি পড়ার জন্য আরও কয়েকদিন সময় চেয়েছেন রাষ্ট্রপক্ষ। এভাবে হাইকোর্ট দেখানো হচ্ছে দেশপ্রেমিক জওয়ানদেরকে। 5 তারিখের পর এরই মধ্যে 2 জন বিডিআর জওয়ানের জেলখানায় রহস্যজনক মৃত্যু হয়েছে। এতে বিডিআর এর অন্য সদস্যরাও আতঙ্কে আছেন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দিতে তাদেরকেও ধীরে ধীরে অসুস্থতার নামে হত্যা করা হতে পারে। ভারতের সাথে যখন কূটনৈতিক টানাপোড়েন চলছে তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অবৈধ বিদেশিদেরকে নিয়ে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেটাকে আমরা খুব রাইটলি ভারতের সাথে সাম্প্রতিক টানাপোড়েনের সাথে যুক্ত করেও দেখতে পারি, কারণ আমাদের দেশে অসংখ্য ভারতীয় অবৈধভাবে অবস্থান করে এবং অবৈধভাবে কাজ করে, এবং সেটার সূত্রে বিরাট একটা অঙ্কের বৈদেশিক মুদ্রা বাংলাদেশ থেকে নানা ফর্মে নিয়ে যায়। এটা দীর্ঘদিন থেকে আলোচনা আছে। আগে আমি একটু বিজ্ঞপ্তিটা পড়ি, তারপর এটা নিয়ে কিছু কথা বলা দরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় 1 বিজ্ঞপ্তি জারি করেছে। ওখানে বলা হয়েছে, বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে অনেক ভিনদেশী নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। বিজ্ঞপ্তিতে যে সকল বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছেন তাদের অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্র সহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হয়েছে, অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। দুটো ব্যাপার, শুধু অবৈধভাবে থাকা না, অবৈধভাবে কাজে নিযুক্ত থাকা, দুটোই এখানে ইন্ডিকেট করা হয়েছে। আমরা একটু আলোচনাটা করি। দীর্ঘদিন থেকে বাংলাদেশে এই আলোচনাটা হয়েছে, এখন সঠিক তথ্যপাত্য আমাদের কাছে আসলে নেই, কিন্তু দুটো ঘটনা ঘটে বাংলাদেশে এবং আমরা মূলত ভারতীয়দেরকে নিয়ে আলাপ করি, কারণ হলো এই সংখ্যাটাই অনেক বেশি। বেশ কিছু আফ্রিকানও অবৈধভাবে আছে সম্ভবত বাংলাদেশে, কিন্তু তারা ঠিক সেই অর্থে চাকরি বা এরকম কিছুতে ইনভলভ না, তারা বেশিরভাগই কোনো না কোনো ফর্মের অবৈধ ব্যবসার সাথে জড়িত। আর শ্রীলঙ্কানদের একটা অংশ বিশেষ করে গার্মেন্ট সেক্টরে কর্মরত আছে। সুতরাং অ্যাজ এ হোল সব বিদেশিদের সম্পর্কে কাজটা করা দরকার। কিন্তু কি ঘটে, একটা হচ্ছে আমাদের দেশে যারা কাজ করতে আসেন, ভারতীয়দের কথা বলছি, যদি তাদের মধ্যে তারা ওয়ার্ক পারমিট মানে কাজ করার মতো
করতে এসছেন, তারা ওয়ার্ক পারমিট নিচ্ছেন, নিয়ে কাজ করছেন, চাকরিতে নিযুক্ত আছেন, এভাবে তারা আসলে এটাকে দেখান না। এভাবে যদি দেখান, আপনার যে বেতন আপনি পান সেই বেতনের আয়কর হবে, 20% আয়কর দিতে হয়, সেটা ফাঁকি দেওয়ার জন্য তারা কাজটা করেন। এবং প্রায় সবাই আসলে এখানে ট্যুরিস্ট ভিসা দেখিয়ে কাজ করে যান, মাসের পর মাস, বছরের পর বছর সেটা রিনিউ করিয়ে। এই ঘটনাটা অলমোস্ট ওপেন সিক্রেট, এটা ঘটছেই। আর বাংলাদেশের শ্রমবাজারের উপরে যে চরম সংকট তৈরি করছে এই বিদেশিরা, সেটা একটু বলা দরকার। যেমন ধরি, কিছু বিদেশিকে চাকরিতে আসলে এক ধরনের ইনএভিটেবল ব্যাপার। আমরা বিশেষ করে গার্মেন্টস সেক্টরে যেখানে প্রচুর ভারতীয় এবং শ্রীলঙ্কান কাজ করেন, তাদের সাথে কিছু জায়গায় যথেষ্ট যোগ্য বাংলাদেশে পাওয়া যায় না, এরকম আলাপ আমি অন ক্যামেরা আমি গার্মেন্ট ইন্ডাস্ট্রি মালিকদেরকে বলতে শুনেছি, ব্যক্তিগত পর্যায়ে এরকম তথ্য জেনেছি। সুতরাং কিছু ক্ষেত্রে এটা লাগবে, কিন্তু যাদেরও লাগবে তারাও জেনুইন কাগজপত্র দিয়ে কাজ করছে কিনা এটা আমাদের নিশ্চিত করতে হবে। এই দেশ থেকে টাকা নিয়ে যাবে কিন্তু ইনকাম ট্যাক্স দেবে না, সেটা হতে পারে না। কিন্তু আরেকটা ভয়ঙ্কর ঘটনা ঘটে, কোনো একটা প্রতিষ্ঠানে যখন ওপরের দিকে একজন ভারতীয় বা শ্রীলঙ্কান উচ্চ পজিশনে থাকে, এটা ভারতীয়দের ক্ষেত্রে অনেক বেশি ঘটে, তারা এমন সব পজিশনে ভারতীয়দেরকে আবার আনতে শুরু করে যেসব জায়গায় বাংলাদেশিরা কাজ পেতে পারত। এই জায়গাগুলোতে, একটু জুনিয়র ম্যানেজমেন্ট পজিশনগুলোতে বাংলাদেশিদের কাজের সুযোগ নষ্ট হচ্ছে শুধুমাত্র ভারতীয়দের কারণে। আমি আবারও বলছি, কিছু ক্ষেত্রে আসলে এক ধরনের অনিবার্যতা আছে, এটা ইনএভিটেবল, এটা হয়তো আমাদের লাগবেই, বিশেষ করে আমাদের ভাষাগত ইংরেজি দক্ষতা সংকটের কারণে এটা হয়। আর অনেক ক্ষেত্রেই আসলে এই সংকটটা অনেক ক্ষেত্রেই আসলে এটা প্রয়োজন নেই। তারা তাদের এক ধরনের দেশের জাতীয়তাবাদের ফলে তারা তাদের দেশের মানুষজন নিয়ে আসেন, তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা পরিচিতদেরকে আনিয়ে তারা তাদের যেসব পজিশনে আসলে দরকার ছিল না সেগুলোতে কাজ করার। সুতরাং এইসব অবৈধ যারা কর্মী আছেন তাদেরকে নিশ্চিতভাবেই সরকারের উচিত ডিটেক্ট করা এবং তাদেরকে ফেরত পাঠানো। তারা বাংলাদেশে যদি কাজ করতেও হয় বৈধ কাগজপত্র নিয়ে, বৈধ ইনকাম ট্যাক্স নিয়ে করতে হবে। আর আমাদের দেশে যারা ইন্ডাস্ট্রি ওনার্স আছেন, এসব বিভিন্ন ক্ষেত্রে যারা ভারতীয়দেরকে এমপ্লয় করছেন, তাদেরও দিক থেকে একটা জায়গায় কঠোর হওয়া দরকার আছে। সেটা হলো সত্যিকারে প্রয়োজনীয় যে চাকরিগুলো দিতে হবে, সেটা ভারতীয় হোক, শ্রীলঙ্কান হোক, অন্য কোনো দেশের হোক, চাইনিজরাও কিছু কাজ করেন এই দেশে, তো সবাইকে সেইভাবে এমপ্লয় করতে হবে। যেখানে জরুরি না, তারা তাদের জায়গা থেকে এটা বুঝতে হবেন, তারা কোনো ভারতীয় যদি তার অধীনে আবার ভারতীয় নিয়ে আসতে চান যেটা আসলে জরুরি না, সেই জায়গায় আসলে আমাদের ইন্ডাস্ট্রি ওনারদেরকে একটু সতর্ক হতে হবে, বরং চাপ তৈরি করতে হবে যে না, তারা সেটা করতে পারেন না। বাংলাদেশে অকল্পনীয় রকম শিক্ষিত বেকারের সংকট আছে। আমি মানি আমাদের তরুণদের ভার্সিটি থেকে বেরিয়ে এসেও অনেকেরই বা বিরাট একটা অংশের যথেষ্ট দক্ষ হয়ে তারা ওঠেন না, ঠিক আছে, কিন্তু যেসব ক্ষেত্রে অত জরুরি না সেই জায়গাগুলোতে তাদের এমপ্লয়মেন্ট হতে পারে, এই ব্যাপারে তাদের সতর্ক থাকা দরকার আছে। সুতরাং আমার সরকারের কাছে অ্যাপিল হলো, একটা নীতিমালাও থাকতে হবে আসলে, শুধু যে কেউ আসলে এখানে চাকরি করতে পারবে ইভেন বৈধ কাগজ দিয়ে, সেটাও থাকা উচিত না। ওয়ার্ক পারমিট কারা পাবেন, কোন চাকরিগুলোর জন্য পাবেন, এটার একটা ডিটেইল নীতিমালা আসলে সরকারের দিক থেকে হওয়া দরকার, যাতে যে কেউ এসে এই দেশের জনগণের ভাগ্য নষ্ট করতে না পারে। ভারত বাংলাদেশ থেকে কত টাকা নিয়ে যায় এটা নিয়ে নানান ডিবেট দীর্ঘ সময় হয়েছে, কত সংখ্যক তারা এখানে আছেন, নানা ডিবেট আছে। আমি সংখ্যা এবং অঙ্কের আলোচনায় যাচ্ছি না, কিন্তু যে অঙ্ক আমাদের সামনে এসছে সেটা বিভিন্ন সোর্স থেকে বৈধ অবৈধ পথে $5 থেকে $10 বিলিয়ন তারা, কমপক্ষে $5 বিলিয়ন যদি হয় অঙ্কটা অনেক। আমাদের রেমিট্যান্সের 1/4, আমাদের 1.25 কোটি বা 1.5 কোটি মানুষ বিদেশ থেকে যে টাকা পাঠায়, কয়েক লাখ ভারতীয় তার যদি 1/4 নিয়ে যায়, সেটা আমাদের মাথায় রাখতে হবে খুব সিরিয়াসলি। আর অবৈধ পথে তো নিশ্চয়ই যায়। সুতরাং সরকারকে এই জায়গাগুলোতে বার তৈরি করতে হবে এবং আমি অন্তর্বর্তী সরকারের কাছে এটা অন্তত চাইবো যে একটা নীতিমালা, বাংলাদেশে ওয়ার্ক পারমিট দেওয়ার ক্ষেত্রে কোন ধরনের কাজগুলোর জন্য বিদেশিদেরকে এমপ্লয় করা যাবে, কোনগুলোর জন্য যাবে না, এবং গেলে বৈধ কাগজপত্র নিশ্চিত করতে হবে। এবং সেটা যদি নিশ্চিত করা না হয়, শুধু বিদেশি না, যে এমপ্লয়ার তাদেরকে চাকরিটা দিচ্ছেন, বাংলাদেশি যে এমপ্লয়ার বা বিদেশিও বাংলাদেশে যারা ব্যবসা করছেন, সেই এমপ্লয়ারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়াটাকে বাধ্যতামূলক করা দরকার আছে। এদেরকে নীতিমালায় আনতেই হবে। আর একটু যদি ইন্ডিয়ান রেটরিকের কথা বলি, যে ভারত এই মুহূর্তে বাংলাদেশকে নানা রকম চাপ দিচ্ছে, সুতরাং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ধরনের আলাপ তোলা ভারতের উপরে চাপ তৈরি করবে নিশ্চয়ই। তবে ভারতের সাথে আমাদের সম্পর্ক যতই ভালো হোক না কেন, ভারত অসাধারণ বন্ধু রাষ্ট্র হয়ে গেলেও ভারতীয়রা বাংলাদেশে যা করছেন এটা এই পর্যায়ে চলতে পারে না। এটা কোনোদিন ভারতের সাথে সম্পর্কের শর্ত হতে পারে না। অন্যায়ভাবে, অন্যায্যভাবে আমাদের মতো একটা দেশের মানুষের যেখানে চরম বেকারত্ব আছে, সেখানে মানুষের এমপ্লয়মেন্ট নষ্ট করে ভারতীয়রা চাকরি করবে, এটাও হবে না। ভারতকে এই বাস্তবতাটাও মেনে নিতে হবে। ভারতের যতটুকু পারে, এটা শেখ হাসিনার বাংলাদেশ না, এই বাস্তবতা মাথায় রেখে তাদের ভবিষ্যতে বাংলাদেশের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। এতদিন ধরে তারা যা বেনিফিট পেয়েছে এটা তাদের বোনাস, এই বোনাস শেষ হওয়া দরকার, এই প্রস্তুতি ভারতীয়দেরকে রাখতে হবে।
জুলাই আগস্টের যে ঐতিহাসিক অভ্যুত্থান বা ঐতিহাসিকভাবে আওয়ামী লীগ সরকারের পতনে সবগুলা যারা আওয়ামী বিরোধী শক্তি ছিল তারা একত্রিত একটা টিম ছিল। তো সেই টিমের প্রথম টার্গেট ছিল শেখ হাসিনার পতন। তারা এটাতে সফল হয়েছে। এখন আসলে টিমগুলোর টার্গেট কি? রাষ্ট্র ক্ষমতা। তো যখন রাষ্ট্র ক্ষমতার ইস্যুটা আসে, ক্ষমতার ইস্যু আসে, 10 জন মিললে আমরা একজনকে সরাইলাম। এবার এই 10 জনই যখন ক্ষমতার দিকে আমাদের চোখ থাকবে, তখন তো 10 জন আর ক্ষমতায় যাবে না, একজন যাবে। তখন কি হবে? নিজেদের মধ্যে বিভেদ, কাটাকাটি, মারামারি। ছাত্রলীগকে আপনার এখন যতটা সহজ ভাষায় বৈষম্য বিরোধীরা কথা বলতে পারছে, ছাত্রদল নিয়ে এই ধরনের কথা বলতে পারবে? অনেকের পিঠের চামড়া থাকবে না ছাত্রদল যে ধরনের ভূমিকা যাচ্ছে। পাশাপাশি ছাত্রদলের অনেকের পিঠেরও চামড়া থাকবে না বৈষম্য বিরোধীরা যেইভাবে কথাবার্তা বলছে। দর্শক, এই প্রথমবারের মতন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছাত্রদলের একদম সরাসরি আমরা একটা ক্ল্যাশ দেখতে পেলাম। যদিও এতদিন বিষয়টা আমরা অবজার্ভ করতেছিলাম, কিন্তু প্রথমবারের মতন সামনে আসলো। তো বৈষম্য দূর করতে অন্তর্বর্তী সরকার কতটুকু পারবেন, যখন ওনার কিছু অ্যাক্টিভিটিজের মধ্যে আমরা বৈষম্য দেখতে পাচ্ছি। বলে আপনারা কোথায় বৈষম্য দেখতে পাচ্ছেন? আমরা দেখলাম যে আমাদের সরকার গেল কয়েকদিন আগে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য প্রথম দিন ছাত্রদের ডাকলেন। তো ছাত্র বলতে কি শুধু বৈষম্য বিরোধী ছাত্র, নাকি এখানে আরো বিভিন্ন ছাত্র সংগঠন এদেশে আছে? অবশ্যই আছে, ছাত্রদল আছে, ছাত্র শিবির আছে, আরো বিভিন্ন ডান বাম অনেক ছাত্র সংগঠন আছে। কিন্তু কেন কোনো সংগঠনকে না রেখে সকল সংগঠনের দায়িত্ব এই সমন্বয়কদের হাতে দিচ্ছেন? এরকমই মনে হচ্ছে যে সমন্বয়কদের ডাকা নিল, বৈষম্য বিরোধী ছাত্রদেরকে ডাকলো, এর পরের দিন তারা সব দলকে ডাকলো, কিন্তু সেখানে বিএনপি আসে নাই। আবার সেই ইস্যুটাই কিন্তু এই যে বৈষম্য তৈরি করছে ডক্টর ইউনূসের এই আচরণ দিয়ে, এটা এক ধরনের বৈষম্য হয়ে গেছে। এটা নিয়ে বিএনপি এখন কথা বলছে, দেখেন তারা মনে করছে এটা বৈষম্য হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য একটি সংগঠন থেকে প্রতিনিধি নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে সব ছাত্র সংগঠনের প্রতিনিধি দেখা করতে পারবে, একটা মাত্র সংগঠন সব শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে পারে না। সব সংগঠনকে আমন্ত্রণ না জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধির সঙ্গে সাক্ষাতের তীব্র নিন্দা জানাচ্ছি। আমরাও মনে করি এখানে এই সিদ্ধান্তটা ডক্টর ইউনূসের অথবা বৈষম্য বিরোধীর যারা এখানে মাস্টারমাইন্ড এই প্ল্যানটা করছেন, আপনি জাতীয় ঐক্য করতে গিয়ে জাতীয় বিভেদ তৈরি করেছেন। এখানে প্রত্যেকটা ছাত্র সংগঠনগুলোর নিজস্ব গার্জিয়ান আছে। আপনি এখন যদি বলেন যে হাসনাত স্যার, সার্জিস রে, তোমরা সব সমন্বয়কদের গার্জিয়ান, তোমরা সব দলের গার্জিয়ান, এরা মানবে? মানলো? এই যে আজকে ক্লাসটা, এটাতে কি হচ্ছে? এই যে ঐক্য ধরে রাখার বিষয়টা ছিল হাসিনার পতনের পর, একসাথে মিলা চলার দরকার ছিল, আপনারা কি পারছেন? এখন তো নিজেরাই লাগালাগি শুরু করে দিচ্ছেন। আজকে আপনার মঙ্গলবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আয়োজিত এক মানববন্ধনে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক এই অভিযোগ তুলেছেন। বলা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা অবশ্যই দেখা করতে পারে, কিন্তু প্রেস নোটের মাধ্যমে তা হবে না। আমরা ক্রিয়াশীল ছাত্র সমাজের 28টি সংগঠনকে আমন্ত্রণ দিয়েছিলাম সবার জন্য, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দাওয়াত দেয়নি, কারণ তারা নিজেদের রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠন মনে করে না। প্রধান উপদেষ্টার সঙ্গে ছাত্র প্রতিনিধি হিসাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা দেখা করেছেন তা শিষ্টাচার বহির্ভূত বলে আমরা মনে করি। তিনি বলছেন, আরেকটি সংগঠনকে দাওয়াত দেয়নি, মানে শিবিরকে ইঙ্গিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রচারণা চালাচ্ছে এটাও নিন্দা জানাচ্ছি। এই ছাত্র সংগঠনটি অতীতে গোপন আতাতের মাধ্যমে রাজনীতি করছে, মানে শিবির ছাত্রলীগের ছদ্মবেশে রাজনীতি করছে, এটা তিনি বুঝাইছেন। খনি সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পর তারা এবার প্রকাশ্যে এসে রাজনীতি করছে, তাই আমরা সব সংগঠনের সঙ্গে তাদের আমন্ত্রণ জানাইনি, কারণ তারা স্বীকার করতে হবে আরো কোথায় কি। তো তিনি বলছেন যে এই 24-এর অভ্যুত্থানে ছাত্রদলের 100-র বেশি নেতাকর্মী প্রাণ হারিয়েছেন। তাছাড়া সারা দেশে কোনো সংগঠনের এত নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছে বলেও কেউ দেখাতে পারবে না। তা আমার কাছেও মনে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা পরিচালনা করেছেন, এখন তারা অনেক ক্ষেত্রেই তাদের সাথে যে সহযোদ্ধারা ছিল তাদেরকে অ্যাভয়েড করছেন, স্কিপ করছেন। জাতীয় ঐক্য গঠন করতে গেলে আপনি এই সংগঠনগুলোকে স্কিপ করে একটা ঐক্য করবেন, টিকবে, থাকবে? 3 দিন আগে না ঐক্য হইলো, এখন কেন হয়তো ভাঙনের সুর? এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে ছেলেরা আছে, এদের মধ্যে ম্যাক্সিমামই হয়তো শিবির, নয়তো ছাত্রদল অথবা অন্য দলের কিন্তু কানেক্টিভিটিতে ছিল। তো এখন যদি সবাই আলাদা হয়, তাহলে বৈষম্য বিরোধী ছাত্ররা কাদেরকে নিয়ে রাজনীতিটা করবে? তা আমার মনে হয় নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি না করে দেখেন
কেমনে কোনটা করা যায় যেটা ভালো মনে করেন। আর নয়তো কারোর পিঠের চামড়া কিন্তু কেউই রাখবে না, খেয়াল রাখতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী ছাত্রলীগের বেলা যেরকম অ্যাক্টিভ, ছাত্র দলের বেলায় কিন্তু অ্যাক্টিভ হবে না। বৈষম্য বিরোধী ছাত্রদেরকে যদি ছাত্রদল মারে, এটা লিয়ে থানা পুলিশ এরকম মুভমেন্ট দিবে না। আবার ছাত্রদল যদি বৈষম্য বিরোধী ছাত্ররা মারে, এটাও পুলিশ পড়বে বিপদে। আমরা বর্তমান সিচুয়েশনটাকে ব্যালেন্স করে কথা বলছি, তো এগুলা কাম্য না। এই বৈষম্যকে দূর করাটাই যে আন্দোলনের লক্ষ্য ছিল, এর মাঝখানে এই বৈষম্যগুলো অবশ্যই নিজেদের মধ্যে ভাঙন সৃষ্টি করছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখা হবে না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।